শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের উপরে 103তম পার্ট। এর আগে 102টো এই ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড হয়েছে। যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে যাও, তোমরা পুরো প্লেলিস্টটা পেয়ে যাবে। তো দেখো, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দিয়ে কিভাবে বাক্য রচনা করা যায়, যেমন হাউ মেনি, হাউ অফেন, হাউ লং বা আরও অন্য কিছু আছে। তো এই বাক্যগুলো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি। তো এই বাক্যগুলো করতে গেলে তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, তোমরা আগের ভিডিওটা যদি না দেখো তাহলে এটা কিন্তু করতে একটু অসুবিধা হতে পারে। তো আগের ভিডিওতে আমি ঠিক এই ধরনের বাক্যগুলো কিভাবে ট্রান্সলেশন করা যায় একদম গোড়া থেকে ধরে ধরে শিখিয়েছি। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কীভাবে ইন্টারোগেটিভে আমরা আস্তে আস্তে নিয়ে যাব সেটা একদম ধরে ধরে আমি করিয়েছি। তো প্লিজ তোমরা যারা দেখোনি এই ভিডিওটা দেখে নিতে পারো, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স আমি দিয়ে দেবো। এইবারে আমরা আমাদের আজকের ভিডিওর মূল সেন্টেন্সে যাই। দেখো, তোমরা ক ভাই, তোমরা ক ভাই, এই প্রশ্নটা যখন করা হচ্ছে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই প্রশ্নটা যখন করা হবে তখন কিভাবে আমরা করব। তো একটু খেয়াল রাখতে হবে, তোমরা ক ভাই এটা যখন প্রশ্ন করা হচ্ছে তখন এর একটা উত্তর আসবে। আমরা দু ভাই, আমরা তিন ভাই, চার ভাই, পাঁচ ভাই, 10 ভাই ইত্যাদি উত্তর আসবে। তো আমরা উত্তর থেকে প্রশ্নে যাব, তাহলে আমাদের ক্ষেত্রে এই ধরনের ট্রান্সলেশন করাটা একটু ইজি হবে। তাহলে আমি ধরে নিই তোমরা হচ্ছে তিন ভাই, তাহলে আমরা এরকম একটা সেন্টেন্স লিখতে পারি যে ইউ আর থ্রি ব্রাদার্স, মানে তোমরা হলে তিন ভাই। ঠিক আছে, এরকমভাবে ইউ আর থ্রি সিস্টার্সও লেখা যেতে পারত। তো এখানে একটা কথা তোমাদের বলি, তোমাদের মনে হতে পারে যে আমার আছে মানে তিন ভাই, সেরকম কিন্তু নয়, তোমরা তিন ভাই এরকম বলা হচ্ছে। আমার তিন ভাই আছে এরকম কিন্তু সেন্টেন্সটা নয়, সেটা অন্যরকম সেন্টেন্স হবে। ঠিক আছে, আই হ্যাভ থ্রি ব্রাদার্স, ইউ হ্যাভ থ্রি ব্রাদার্স, সেটা অন্যরকম হবে। কিন্তু তোমরা ক ভাই, এখানে আমি বলছি যে ইউ আর, তোমরা হও থ্রি ব্রাদার্স, মানে তোমরা হচ্ছে তিন ভাই, মানে তোমাকে নিয়ে তিন ভাই, মানে তোমার আছে আরও দুই ভাই। সুতরাং ইউ হ্যাভ থ্রি ব্রাদার্স এই কনসেপশনটা কিন্তু এখানে খাটছে না, সেটা আছে, সেটাও লেখা যেতে পারে অন্য ক্ষেত্রে, কিন্তু এইখানে বাংলা অনুযায়ী সেটা কিন্তু নয়। এবার দেখো, তাহলে ইউ আর থ্রি ব্রাদার্স মানে তোমরা হও তিন ভাই। এবার দেখো, যখন প্রশ্নটা করা হচ্ছে তোমরা ক ভাই, এই যে ক ভাই, হ্যাঁ, মানে কতজন ভাই, এই যে কতজনের জন্য আমরা কি ব্যবহার করব, কি আনবো, সেটা আমাদের জানতে হবে। দেখো, হাউ মেনি, এই যে ক ভাই, তাহলে হাউ মেনি হচ্ছে কতজন বা কত। এবারে ভাইয়ের জন্য আমরা কি আনবো, ব্রাদার্স আনবো, তাই না? দেখো, এক এক করে আমি বলি। তাহলে দেখো, এই যে থ্রি, এই থ্রি যদি উত্তর হয় তাহলে প্রশ্ন হচ্ছে হাউ মেনি। বোঝা গেল ব্যাপারটা? এই যে বাক্যে ইউ আর থ্রি ব্রাদার্স, এইখানে থ্রিটা হচ্ছে যদি উত্তর হয়, থ্রিটা যদি উত্তর হয় তাহলে এর প্রশ্নটা কী হবে? প্রশ্ন হবে হাউ মেনি। হাউ মেনি মানে কতজন, ঠিক আছে, তাহলে সেটা উত্তর হবে থ্রি। এবার দেখো, হাউ মেনি কি, হাউ মেনি ব্রাদার্স। ওকে, এর অর্থ কী হলো, কতজন ভাই। এরপর দেখো, বাংলাতে দেখো, তোমরা ক ভাই, তাহলে কত ভাই এটা প্রশ্ন আকারে আমরা বলে ফেলেছি, হাউ মেনি ব্রাদার্স। ওকে, এরপর দেখো, এই সেন্টেন্সের মধ্যে আর কী আছে, ইউ আর আর এইটা অবশিষ্ট আছে, তাই না? থ্রির জন্য আমরা হাউ মেনি ব্যবহার করে ফেলেছি, থ্রি তাহলে আর হচ্ছে না। ওকে, এটা উত্তর। আচ্ছা, হাউ মেনির পরে ব্রাদার ব্যবহার করে ফেলেছি, তাহলে এই দুটো আমার আর আসছে না। বাকি কি থাকছে, বাকি থাকছে হচ্ছে ইউ আর আর। যখন আমরা প্রশ্ন করব তখন আগের ভিডিওতে আমি বলেছিলাম এরকম অক্সিলারি ভার্ব থাকলে তাকে আমাকে আগে টেনে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমি আগে টেনে নিয়ে যাচ্ছি কীরকমভাবে, এই আরটা হয়ে গেল প্রথমে থাকলো, তারপরে ইউ যেটা রয়েছে সেটা অবশিষ্ট ইউটা এখানে আমরা লিখে দিলাম। তাহলে কী হলো, হাউ মেনি ব্রাদার্স আর ইউ, এর অর্থ হচ্ছে তোমরা হও ক ভাই, মানে প্রশ্ন করা হচ্ছে, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্যটা দেখো, তোমার কটা কলম, এই ক্ষেত্রে কিন্তু তোমরা কলম তা কিন্তু বলছে না, তোমার কটা কলম। এই বাক্যটার মানে হলো যে তোমার কটা কলম আছে। তাহলে ইউ হ্যাভ, এইটা হচ্ছে এখানে প্রশ্ন, তা এটা হচ্ছে এখানে উত্তর, তাই না? তোমার কটা কলম আছে, তো তোমার কটা কলম আছে সেখানে যদি বলা হয় যে আমার এতগুলো কলম আছে, যাই হোক, এখানে তোমার দিয়ে প্রশ্নটা করা হয়েছে, সেই রকমভাবেই আমরা ওই রকমভাবেই ওই লাইনে প্রশ্নটা নিয়ে যাচ্ছি। দেখো, এই যে সেন্টেন্সটা আমি লিখছি এখানে, ইউ হ্যাভ ফোর পেন্স, মানে তোমার আছে চারটে কলম। আগের বাক্য কিন্তু ছিল তোমরা হও তিনজন ভাই, এখানে বলা হচ্ছে তোমার আছে চারটে কলম। ওকে,
তাহলে দেখো এই যে সেন্টেন্সে বলছে যে ইউ হ্যাভ 4 পেন্স, এখানে যদি প্রশ্নটা এইভাবে করা হয় কটা কলম, তো কটা কলমের জন্য আগে আমাদের ডব্লিউএস কোশ্চেন আনতে হবে। হাউ মেনি আবার আমরা আনবো, তাহলে হাউ মেনি আনলাম, হাউ মেনি মানে হচ্ছে কটা, তাহলে কটা যদি প্রশ্ন করা হয় উত্তরটা কী হবে, উত্তর হবে 4, তাহলে এই 4টা বাদ যাচ্ছে। এবার দেখো হাউ মেনি কি, হাউ মেনি হচ্ছে পেন, ঠিক আছে, হাউ মেনিটা কি বললাম, পেন, ওকে। তাহলে দেখো হাউ মেনি যে পেন আমি বললাম, হাউ মেনি পেন্স মানে হচ্ছে কতগুলো কলম। এবারে তোমার কটা কলম মানে তোমার কটা কলম আছে, ওকে। তাহলে দেখো এই বাক্যের মধ্যে এই 4-এর জন্য আমরা লিখলাম প্রশ্ন করার জন্য হাউ মেনি, পেন্স আমরা লিখে ফেলেছি অলরেডি, বাকি কি আছে, বাকি আছে হচ্ছে ইউ আর হ্যাভ। তাহলে ইউ আর হ্যাভের মধ্যে হ্যাভটা আমরা আগে লিখবো, ইউটাকে পরে লিখবো, তাই না, এটাই তো আগে আমরা দেখলাম। তাহলে দেখো হ্যাভ ইউ, তাহলে হাউ মেনি পেন্স কতগুলো পেন, হ্যাভ ইউ তোমার আছে, দেখো এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল এবং এর মানেটা দাঁড়ালো তোমার কতগুলো পেন আছে, ওকে। এইবার একটা কথা তোমাদের বলি, তোমাদের এই ধরনের যদি প্রশ্ন হয় তার সঠিক উত্তর হবে আই হ্যাভ 4 পেন্স বা যাই হোক হবে, কিন্তু যেহেতু আমি এই প্রশ্নটা তোমাদের এইভাবে করাচ্ছি তাই এখানে যে ইউ হবে সেই ইউটা ধরে আমি তোমাদের প্রশ্নটা করাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা যদি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় এবং তার উত্তর কিন্তু হবে ইউ হ্যাভ দিয়ে আর হবে না, সেক্ষেত্রে কিন্তু হবে আই হ্যাভ, তাই না, উত্তরটা হবে কিন্তু আই দিয়ে। কিন্তু তোমাদের জাস্ট প্রশ্নটা কিভাবে করা যেতে পারে সেইটাই আর কি বলবার জন্য ওই আমি ইউ দিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। পরের বাক্য দেখো কি বলছে, তার কটা কলম, একদম আগেরটার মতো ভিডিও পজ করে তোমরা ট্রাই করো, আশা করি করে নিয়েছো। এবার দেখো ঠিক একই রকমভাবে আমরা একটু শিখে নেবো, ওইরকমভাবে দেখো হি হ্যাজ 3 পেন্স, যদি এরকম হয় 3টে না থেকে এটা 5টাও থাকতে পারতো, আমি জাস্ট এইটা করার জন্য একটা উদাহরণ মাত্র দিচ্ছি, ঠিক আছে। তাহলে হি হ্যাজ 3 পেন্স মানে তার আছে 3টে পেন, ওকে। এরপরে এইটাকে যখন আমরা করব, এই যে 3 রয়েছে এই 3-র জন্য আমরা কি আনবো, একটু আগে যা এনেছিলাম হাউ মেনি আনলাম, তাহলে 3 হয়ে গেল, 3 আর আমরা বসাবো না, হাউ মেনি কি পেন লিখতে হবে, তাহলে হাউ মেনি পেন্স, ওকে। তারপরে তাহলে এটুকু আমার হয়ে গেল 3 পেন্স, এর উত্তর হয়ে গেল, তাই না। হাউ মেনি পেন্স মানে 3টে পেন, এটাই উত্তর। হাউ মেনি পেন্স মানে কতগুলো পেন, তার উত্তর হচ্ছে 3টে পেন, 3টের জায়গায় 5টা 6টা 10টা 12টা 1000টা হতে পারতো, নো প্রবলেম। আচ্ছা তারপরে বাকি কি থাকছে, হি আর হ্যাজ, তাহলে কি হবে, হ্যাজটা আগে বসবে হিটা পরে বসবে, তাই না, একটু আগে আমরা করলাম, দেখো হ্যাজ হি, তাহলে হাউ মেনি পেন্স হ্যাজ হি, অর্থাৎ তার কটা পেন আছে বা কলম আছে, তার কটা কলম তার মানেই হচ্ছে তার কটা কলম আছে, ওকে, অধিকারে আছে আর কি। পরের বাক্য দেখো কি বলছে, টুইন টাওয়ার কত উঁচু, তোমরা জানো টুইন টাওয়ার ডেমোলিশন করা হয়েছে দিল্লির নওডাতে, ঠিক আছে। তো সেই টুইন টাওয়ার কত উঁচু, টুইন টাওয়ার মানে কিন্তু বাংলায় আমি টুইন টাওয়ার লিখছি, ইংরেজিতে যখন লিখবো দুটো লিখবো এবং সেটা বহুবচনে ব্যবহার করবো, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো দেখো এটাও আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ওই রকমভাবে নিয়ে নিই, দেখো টুইন টাওয়ার্স এক্ষেত্রে দেখো এটা আবার থার্ড পারসন, সেক্ষেত্রে ওই যে আই আর ইউ ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের যে উত্তর আর প্রশ্নের গণ্ডগোল, এক্ষেত্রে সেই সম্ভাবনা নেই। দেখো টুইন টাওয়ার্স মানে হচ্ছে জোড়া টাওয়ার, ওই যে বাড়ি, ওই যেটা অ্যাপেক্স আর সিয়ান যেটা ছিল বিল্ডিং, ঠিক আছে। আর হয় যেহেতু দুটো টাওয়ার তাই এখানে আমরা আর এই ভাব ব্যবহার করলাম, 100 মিটার্স হাই, ঠিক আছে। মিটার বানানে তারতম্য থাকতে পারে, ওটা বিষয় না, এ বানান ও বানান সব বানান হয়। আচ্ছা তো কি বলছে, টুইন টাওয়ার্স হয় 100 মিটার্স হাই। আচ্ছা এইখানে বলি এই 103 101 এইসব বিষয় না, বিষয়টা আমাদের এই ট্রান্সলেশনটা শিখতে হবে, ঠিক আছে। তাহলে এই যে কত উঁচু, এই কত উঁচুর জন্য আমরা কি ব্যবহার করব, কত উঁচুর জন্য কি ব্যবহার করব, তোমাদের একটা কনসেপশান সবসময় একটা, অনেকেরই, সবার না, অনেকেরই এটা ভুল কনসেপশান থাকে, কত উঁচু এটার জন্য আমরা হাউ লং ব্যবহার করব, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল হবে। কি কত উঁচু তার জন্য আমাদের ব্যবহার করতে হবে হাউ হাই, হাউ লং পরে আসছি ওটার মানে অন্য, তাহলে হাউ হাই মানে হচ্ছে কত উঁচু, ওকে। তাহলে কত উঁচু যদি প্রশ্ন করা হয় উত্তর কী হবে, উত্তর হবে হচ্ছে 100 মিটার্স হাই, হয়ে গেল। এইবার দেখো বাকি কি আছে, বাকি আছে টুইন টাওয়ার্স আর, ওকে। তাহলে হবে কি, প্রথমে আমাদের অক্সিলারি ভার্বকে টেনে নিয়ে সামনে নিয়ে যেতে হবে, মানে এখানে বসবে, তাই না, এখানে বসবে। তাহলে দেখো হাউ হাই আর টুইন টাওয়ার্স, আচ্ছা এখানে দাটা ছিল না, এখানে দাটা টাইপ করতে গিয়ে ভুল হয়ে গেছে, তাহলে হাউ হাই আর টুইন টাওয়ার্স, এই দা যদি এখানে থাকতো তাহলে আমরা দা লিখতাম, ঠিক আছে, যেহেতু নেই সেহেতু লিখবো না, আমার টাইপ করতে গিয়ে একটু ভুল হয়েছে, ঠিক আছে। তাহলে হাউ হাই আর টুইন টাওয়ার্স জিজ্ঞাসা চিহ্ন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য দেখো, সে কতক্ষণ আমার জন্য অপেক্ষা করছে, কতক্ষণ, ওকে,
কতক্ষণ আমার জন্য অপেক্ষা করছে। দেখো এই যে বাক্যটা, এই বাক্যটাতে সে কতক্ষণ আমার জন্য অপেক্ষা করছে, এই বাক্যটার মধ্যে কতক্ষণ রয়েছে সেটা কি হবে, এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয় কথা, অপেক্ষা করছে আমার জন্য। ওকে, তাহলে আমরা ওই ধরনের একটা বাক্য নিয়ে নিই, সে আমার জন্য অপেক্ষা করছে খানিকক্ষণ, এরকম একটা ধরে নিই। দেখো তাহলে হি ইজ ওয়েটিং, সে অপেক্ষা করছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর মি, আমার জন্য ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে সে আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, তাহলে এই ধরনের যদি বাক্য হয়, আচ্ছা এই বাক্যটাকে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও লিখতে পারতাম, হি হ্যাজ বিন ওয়েটিং ফর মি, এভাবেও কিন্তু লেখা যেতে পারতো, সেভাবেও কিন্তু করা যায়, সেটা আমি বলে দেবো অবশ্যই। তো এইটা থেকে কিভাবে কি করা যায়, দেখো কতক্ষণ মানে হচ্ছে কত সময় আর কি। দেখো এখানে কত সময়, সেটা হচ্ছে 3 আওয়ার্স, এই সময়টা হচ্ছে সময়, তার আগে কিন্তু একটা প্রিপোজিশন বসেছে ফর। তাহলে এই কতক্ষণের জন্য আমরা যে প্রশ্নবোধক শব্দ আনবো সেটা হচ্ছে হাউ লং। ঠিক আছে, হাউ লং মানে কত লম্বা নয়, হাউ লং মানে কতক্ষণ, কত সময় ইত্যাদি বোঝায়। তাহলে হাউ লং মানে কত সময়, তাহলে ফর 3 আওয়ার্স, এটাই উত্তর হয়ে গেল এটার কাজ। বাকি কি আছে, হি ইজ ওয়েটিং ফর মি, তাহলে এই বাক্যটা যেটুকু বাকি থাকছে, হি ইজ ওয়েটিং ফর মি, এটা যেহেতু বাদ, এর মধ্যে অক্সিলারি ভার্ব রয়েছে ইজ, ইজটাকে আমি আগে নিয়ে আসবো, হয়ে যাবে। দেখো তাহলে হাউ লং ইজ হি ওয়েটিং ফর মি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, ঠিক এইরকমভাবে আমাদের করতে হবে। তাহলে যখন আমরা এইভাবে কোনো প্রশ্নবোধক বাক্য করব, সেক্ষেত্রে এই যখনই আমরা প্রশ্নবোধক শব্দটা দিচ্ছি, তার যে উত্তরটা হবে সেটাকে আমরা বাদ দেব। তারপরে বাকি যেটা থাকছে সেটার মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারিটাকে সামনে টেনে এনে আমরা লিখে দেব। ঠিক আছে, আচ্ছা। আর যখন কোনো কোনো ক্ষেত্রে একদম পরীক্ষায় যখন আসবে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ, সেক্ষেত্রে আমরা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের পরিবর্তন করব, সে পরে দেখা যাবে। ঠিক আছে, সেগুলো পরে হবে। এখানে জাস্ট আমরা সেন্টেন্স ফর্মেশনটা শিখছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে ফর্ম করা যেতে পারে। পরের বাক্য দেখো, কাজটি করতে তোমার কতক্ষণ লাগবে। প্রশ্নটা বলছে কাজটি করতে তোমার কতক্ষণ লাগবে, তাহলে কাজটি করতে তোমার এতক্ষণ লাগবে, এরকমভাবে একটা বাক্য আমি করে নিই। দেখো ইউ উইল টেক, তোমার লাগবে 1 আওয়ার, 1 ঘন্টা, টু ডু দ্য জব, কাজটা করতে। ওকে, দেখো এটা আবার ফিউচার ইনডিফিনিট টেন্স রয়েছে, তাহলে তোমার কাজটা করতে 1 ঘন্টা লাগবে, এই বাক্যটাকে যদি এরকমভাবে সাজাই, এবার কতক্ষণ, এই কতক্ষণের ইংরেজিটা হচ্ছে, এই কতক্ষণের যে প্রশ্ন তার উত্তরটা হবে 1 আওয়ার, তাহলে এইটুকু আমার বাদ যাবে। এবং কতক্ষণের জন্য আমি কি ব্যবহার করব, একটু আগেই বললাম হাউ লং। ঠিক আছে, তারপর একটুকু তোমরা একটু মনে মনে করে নাও, আশা করি তোমরা করে নিয়েছো। দেখো ভিডিও পজ করে অবশ্যই ট্রাই করবে এগুলো, তাহলে দেখবে তোমাদের মধ্যে যদি কোনো জড়তা থাকে সেটা কেটে যাবে। তাহলে দেখো, তাহলে হাউ লং মানে কতক্ষণ, তার উত্তরটা কী হবে 1 আওয়ার, তাহলে 1 আওয়ারটা কিন্তু আমার বাদ চলে যাচ্ছে। বাকি কি থাকছে, ইউ উইল টেক টু ডু দ্য জব, এইটার মধ্যে অক্সিলারি ভার্ব রয়েছে উইল, উইলটাকে সামনে টেনে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা করব, দেখো হাউ লং উইল ইউ টেক টু ডু দ্য জব। ঠিক আছে, এই টেক 1 আওয়ার তো আমার উত্তর, এটা আর হবে না, তাহলে ডু দ্য জব, বাকি যা থাকছে সেটা এখানে বসে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য, তুমি এতক্ষণ কোথায় ছিলে। প্রশ্নটা কি বলছে, তুমি এতক্ষণ কোথায় ছিলে। ওকে, তাহলে এই যে প্রশ্নটা করছে তুমি এতক্ষণ কোথায় ছিলে, এইটাকে আমরা আর একটা ওই রকম বাক্য ধরে নিই, তুমি কিছুক্ষণ কোথাও একটা ছিলে, এরকম একটা বাক্য ধরে নিই। দেখো ইউ ওয়ার, তুমি ছিলে, এখানে ওয়ারের জায়গায় আমরা হ্যাড বিনও ব্যবহার করতে পারি। দেয়ার মানে সেখানে, সো লং মানে এতক্ষণ। ওকে, তাহলে এই বাক্যটার ক্ষেত্রে তুমি এতক্ষণ কোথায় ছিলে, এখানে দেখো কোথায়, এইটা দিয়ে যদি আমাদের প্রশ্ন করতে হয়, তাহলে হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে, তার উত্তর হবে হচ্ছে দেয়ার। ঠিক আছে, তাহলে দেখো প্রশ্নটা করছি আমি হোয়ার, তাহলে হোয়ার মানে কোথায়। ওকে, দেয়ারটা উত্তর আসছে, তাহলে বাকি যা থাকছে সেগুলো আমাদের নিয়ে করতে হবে। এখানে একটা কথা বলি, ইউ ওয়ার আবার ইউ হ্যাড বিনও হয়, তো আমি ওয়ার দিয়ে প্রথমে করে দিচ্ছি, হ্যাড বিন দিয়েও তারপরে বলে দেবো আমি। ঠিক আছে, প্রথমে ওয়ার দিয়ে আমি করছি। তো দুরকমভাবেই বাক্যটা ব্যবহার হতে পারে। বেশি যদি একটু দেরি হয়ে যায় বা একটু অতীতের কথা বলা হয়, সেক্ষেত্রে হ্যাডবিন হয়। কোথাও কোথাও রিপোর্টেড স্পিচেও আমরা হ্যাডবিন ব্যবহার করে থাকি। ঠিক আছে, সেই রকম সেন্স যদি কাজ করে। ওকে, যাই হোক সেটা পরের কথা, পরে আসবো আমরা আবার ওই ধরনের বাক্য যখন হবে বা ওই ধরনের গ্রামার যখন থাকবে। তাহলে হয়ারের জন্য আমাদের দেয়ারটা উত্তর হলো, এটা বাদ চলে যাচ্ছে। ওকে, বাকি কি আছে, ইউ ওয়ার সো লং, তাহলে ওয়ারটা আগে বসবে, তাই না, ওয়ার ইউ সো লং, উত্তর হয়ে গেল। এরপর এইটাকে যদি আমরা ওয়ারটা বাদ দিয়ে হ্যাডবিন ধরে করি, তাহলে কি হবে সেটাও একবার দেখে নাও। দেখো হ্যাডবিন যদি থাকে, তাহলে হোয়ার হ্যাড ইউ বিন, হ্যাড আর বিন এটা কিন্তু পাশাপাশি বসে না, হ্যাড তারপরে বিন, হ্যাড ইউ তারপরে বিন তারপরে সো লং। ওকে, ধরো এখানে ওয়ার নেই, এখানে হ্যাডবিন আছে,
তাহলে সেক্ষেত্রে হোয়ারের জন্য হোয়ারের উত্তর হবে হচ্ছে দেয়ার, দেয়ারটা বাদ চলে যাচ্ছে। বাকি আছে ইউ হ্যাড বিন সো লং, তাহলে হ্যাডটা আগে বসাবো, তারপরে ইউ, তারপরে বিন সো লং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য, সে এতক্ষণ কোথায় ছিল, একই রকম, সে এতক্ষণ ছিল কোথাও, এরকম একটা লিখে নিই। দেখো হি ওয়াজ দেয়ার সো লং, মানে সে ছিল সেখানে সো লং মানে এতক্ষণ। ওকে, তাহলে এটাতে আবার হোয়ার দিয়ে প্রশ্ন করব, যেই হোয়ার দিয়ে প্রশ্ন করছি দেয়ার উত্তর হবে, এটা বাদ যাবে। বাকি যা থাকছে ওয়াজ হি সো লং এরকম একটা হবে, তাই না? ভিডিও পজ করে অবশ্যই ট্রাই করবে। দেখো এরকম হচ্ছে ওয়াজ হি সো লং জিজ্ঞাসা চিহ্ন। পরের বাক্য দেখো কি বলছে, তুমি কতবার বা কত ঘন ঘন আর কি বাজারে যাও। এই যে তুমি বাজারে যাও, এটা দিনে একবার দুবার হতে পারে, সপ্তাহে একবার দুবার হতে পারে, তাই না? এরকম হতে পারে, মাসে একবার হতে পারে। তাহলে সেইটা প্রশ্ন করা হচ্ছে তুমি কতবার বাজারে যাও। তাহলে দেখো এইটা আমরা এই ধরনের একটা বাক্য লিখে নিই, ইউ গো টু মার্কেট টুয়াইস এ উইক। টুয়াইস এ উইক, এখানে 2 টাইমস 2 ডে এরকম কিন্তু লেখা যায় না, টুয়াইস লিখতে হয়। টুয়াইস মানে দুবার, এ উইক মানে হচ্ছে এক সপ্তাহ। এখানে অনেকের ভুল কনসেপশন আছে যে টুয়াইস এ উইক, টুয়াইস ইন এ উইক, ইন ফিন কোনো প্রিপোজিশন কিন্তু এখানে বসবে না। টুয়াইস এ উইক জাস্ট এইটুকু বসবে, এর মানে হচ্ছে সপ্তাহে দুবার। ওয়ান্স যদি থাকতো তাহলে সপ্তাহে একবার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবারে দেখো মূল জায়গায় আমরা ফিরে আসি, তুমি কতবার। এই যে কতবার, এর ইংরেজিটা হচ্ছে প্রশ্নবোধক যে শব্দ আমরা ব্যবহার করব সেটা হচ্ছে হাউ অফেন। ওকে, তাহলে হাউ অফেন মানে হচ্ছে কতবার, মানে কত ঘন ঘন। ওকে, হাউ অফেন মানে কতবার বা কত ঘন ঘন। তাহলে এটা দিয়ে যদি প্রশ্ন করি উত্তরটা কী আসছে, টুয়াইস এ উইক, এটা কিন্তু উত্তর আসছে, সুতরাং এটা আমাদের বাদ চলে যাচ্ছে। বাকি কি থাকছে, ইউ গো টু মার্কেট। এতক্ষণ আমরা অক্সিলারি ভার্ব থাকলে কি হচ্ছিল তাই দেখছিলাম, এবার মেন ভার্ব, অক্সিলারি ভার্ব নেই। দেখো এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ডু আনতে হয় বা ডাজ আনতে হয় ভার্ব দেখে দেখে। ভার্বে যদি গোস থাকতো তাহলে ডাজ আনতাম, যেহেতু ভার্বটা গো, এটা প্রেজেন্ট টেন্সে আছে আমরা বুঝতে পারছি, তাই এখানে আমাদের ডু আনতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কি হচ্ছে, হাউ অফেন ডু ইউ গো। ওকে, তাহলে এইটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে তাই আমরা ডু এনেছি। যদি গোস থাকতো তাহলে ডাজ আনতাম, আবার যদি ওয়েন্ট থাকতো তাহলে আবার ডিড আনতাম, তাই না? এটা আমরা আগের ভিডিওতে কিন্তু খুব আলোচনা করা হয়েছে, এটা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তোমরা দেখে নিও যদি কারোর কোনো ডাউট থাকে। তাহলে হাউ অফেন ডু ইউ গো, কেন ডু হলো আবার বলছি, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে এই জন্য আমার ডু আনতে হলো, তারপরে ইউ আনবো, তারপরে গো। ওকে, বাকি কী থাকছে, টু মার্কেট, তাহলে এটুকু লিখে দেবো টু মার্কেট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। পরের বাক্য, তুমি কতবার মানে কত ঘন ঘন আর কি বাড়ি আসো। দেখা গেল কেউ বছরে একবার বাড়ি আসে, দুবার বাড়ি আসে, কি মাসে একবার বাড়ি আসে, এরকম নানা রকম হতে পারে। তাহলে এই ক্ষেত্রে দেখো তুমি কতবার বাড়ি আসো, এটাকে আমরা একটা সাজিয়ে নিই, ইউ কাম হোম ওয়ান্স এ ইয়ার। তার মানে তুমি বাড়ি আসো বছরে একবার। বছরে একবার হচ্ছে ওয়ান্স এ ইয়ার, ওয়ান্স ইন এ ইয়ার কিন্তু নয়, বা ওয়ান টাইম ইন ইয়ার তাও কিন্তু নয়, ওয়ান্স এ ইয়ার। তাহলে এই ক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে কতবার একটু আগেই বলে দিলাম, হাউ অফেন হবে। ভিডিও পজ করে তোমরা ট্রাই করো, আশা করি করে নিয়েছো। এবার দেখো তাহলে হাউ অফেন এখানে আমরা লিখে দিলাম, তার মানে হচ্ছে কতবার, এর উত্তর কী হবে, ওয়ান্স এ ইয়ার। বাকি কী থাকছে, ইউ কাম হোম। তাহলে এইটুকুর মধ্যে থেকে আমাদের ট্রান্সলেশনটা করতে হবে, যেহেতু এটা কাম রয়েছে মানে প্রেজেন্ট টেন্স রয়েছে, তাহলে আমরা ডু আনবো বা ডাজ আনবো। ভার্বের সাথে এস থাকলে ডাজ আনতাম, যেহেতু ভার্বের সাথে এস নেই আমরা শুধুমাত্র ডু আনবো, তাই না? তাহলে হাউ অফেন ডু ইউ কাম হলো। যদি কেম থাকতো তাহলে ডিড ইউ কাম করতাম। ওকে, আচ্ছা, মানে ডিড যদি আনি ভার্বের কিন্তু এখানে প্রেজেন্ট ফর্মই বসবে, ডু ডাজ ডিড যাই আনি আমরা এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এই জাতীয় ক্ষেত্রে, যেখানে অক্সিলারি ভার্ব থাকে না, ডাইরেক্ট ফাইনাইট ভার্ব থাকে বা মেন ভার্ব থাকে। ওকে, তারপরে বাকি কী আছে, হোম জিজ্ঞাসা চিহ্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওর সুবিধা নিতে পারে। আর তোমাদের কি প্রয়োজন কমেন্ট করে জানিও, আমি সময় পেলে অবশ্যই প্রোভাইড করব। তো ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।